লজ্জাজনকভাবে পালন করছে। মিডিয়ার কাজ কখনো আপনার এইগুলোর মধ্যে ঢোকা না। 1/11 কি অবশ্যম্ভাবী ছিল কিনা সেই সময়? এখন আপনারা তো সবাই জানেন উনি সাইদ ইস্কান্দারের ভাইরা। সেই ডিপ স্টেটের অস্তিত্ব কি মিলিয়ে গেছে? বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে, জঙ্গিবাদে নিমজ্জিত হয়ে গেছে, এটা আমি জেনে বলছি। অফিসাররা এখনো বেঁচে আছে। এটা কি এক ধরনের রাজনীতিকরণ না? বাংলাদেশের ডিপ স্টেটগুলো হচ্ছে আনস্মার্ট, এগুলো সেরকম স্মার্ট না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই শব্দ দুটি অত্যন্ত চর্চিত এবং ব্যবহৃত। ইতিবাচক হোক নেতিবাচক হোক, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম মাইলস্টোনও বটে। সেই 1/11 নিয়ে নানান রকম গল্প বাজারে প্রচলিত আছে, কিছু গল্প সত্য, কিছু মিথ্যা। সেই সময় যারা খুব কাছ থেকে দেখেছেন তাদের একজনকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের পডকাস্ট কথা চলুকে আলোচনা করার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডিফেন্স জার্নালের এডিটর জনাব আবু রুশদকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবু রুশদ। ধন্যবাদ। যেটি বলছিলাম, 1/11 তো খুবই বহুল চর্চিত, বহুল ব্যবহৃত একটি শব্দ। আমরা 1/11-এর পর মহিউদ্দিন আহমেদের বই পড়েছি, আমরা তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনের বই পড়েছি। আপনিও 1/11 নিয়ে গত কয়েকদিন যাবৎ ফেসবুকেও লেখালেখি হচ্ছে, আপনি কলামও লিখছেন। যেটি একটু জানতে চাই আপনার কাছে, 1/11 কি অবশ্যম্ভাবী ছিল কিনা সেই সময়? 1/11 কোনো অবশ্যম্ভাবী কোনো বিষয় ছিল না। এটাকে এমনভাবে দেখানো হয় যে রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য এটা হয়েছে, বা রাজনৈতিক দলগুলোর মধ্যে রেশারেশির কারণে, গণ্ডগোলের কারণে এটা হয়েছে। এই জিনিসটাকে আসলে ইম্পোজ করা হয়েছিল, মানে চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন চাপিয়ে দেওয়া হয়েছিল কেন সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু যেহেতু আমি সেনাবাহিনী থেকে এসেছি এবং আমি 90 দশকের শুরুতে যখন সাংবাদিকতায় আসি, প্রতিরক্ষা সাংবাদিকতা বাংলাদেশে শুরু হয় আমার হাত দিয়ে। সুতরাং এই বিভিন্ন সেনা কর্মকর্তা বা বিভিন্ন জায়গার সাথে আমার একটা সম্পর্ক ছিল। এটা আমার সোর্সিংয়ের কারণেই দরকার। আর আমি বেশিরভাগ সিনিয়র অফিসারদের ইন্টারভিউ করেছি যারা মুক্তিযোদ্ধা ছিলেন, জেনারেল শফিউল্লাহ থেকে শুরু করে এরকম সবাই। তারপরে আমি যে বইটা লিখেছি ভারতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে, তখন সাবেক ডিজিদের আমি ইন্টারভিউ করতে হয়েছে, ডিজিএফ এবং এনএসএর। সুতরাং আমার একটা বলয় ছিল, একটা পরিচয় ছিল, এবং ওনারা আমাকে আদর করতেন আমার জুনিয়র হিসেবে। তা আমি লক্ষ্য করছিলাম যে সে সময় বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পর আপনার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব জায়গাতে এমনভাবে লোকজন বসানো হচ্ছে যে মনে হচ্ছে যে এরা বিএনপির খুব ঘনিষ্ঠ, বিএনপির আত্মীয়। যেমন ধরেন মাসুদ উদ্দিন চৌধুরী, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, উনি ছিলেন আপনার স্বাস্থ্যগত কারণে ওনার ক্যাটাগরি কিন্তু ডাউন ছিল, মানে বিএনপি আসার আগে। উনি কর্নেল ছিলেন, স্কুল অফ মিলিটারি ইন্টেলিজেন্সের উনি কমান্ড্যান্ট ছিলেন তখন। তো এখন আপনারা তো সবাই জানেন উনি সাইদ ইস্কান্দারের ভাইরা। তা সেই হিসাবে ওনাকে ডিজিএফআইতে নিয়ে আসা হয়। সবাই চাইবে, এটা বিএনপির কোনো দোষ না যে সবাই চাইবে তার বিশ্বস্ত কিছু লোককে গোয়েন্দা সংস্থায় রাখার জন্য। তো তাকে সাথে সাথে ব্রিগেডিয়ার বানিয়ে দেওয়া হয় এবং সে হয়ে ওঠেন মানে সর্বময় ক্ষমতার অধিকারী, এমন একটা বিষয়। তো তারপর থেকে তো অপারেশন ক্লিন হার্ট, এরপরে আপনার এই যে র্যাব তৈরি করার জন্য উনি উঠে পড়ে লাগলেন, মানে সব রাজনৈতিক নেতাদের বিরোধিতার মুখেও এটা তৈরি হলো। এরপরে দেখা গেল যে ওখানে আরেকটি ধর্মীয় দলের সুপারিশে আরেকজন ব্রিগেডিয়ারকে নিয়োগ দেওয়া হলো, ব্রিগেডিয়ার এটিএম আমিন, যাকে আমরা সেনাবাহিনীতে বিহারি আমিন বলে ডাকতাম। তাকে একটা গুরুত্বপূর্ণ ডিরেক্টর দেওয়া হলো কাউন্টার টেরোরিজমের জন্য, যে ব্যুরোটা তৈরি হয়েছিল তখন সেটা। এখন আপনারা তো জানেন যে 9/11-এর পরে আমেরিকাতে ভয়াবহ আক্রমণের পরে পশ্চিমা দেশগুলো আমাদের মতো মুসলিম দেশগুলোতে এই জঙ্গিবাদ নিয়ে খুব মানে সন্ত্রস্ত ছিল। তো এই কাউন্টার টেরোরিজম ব্যুরোটা তৈরি হওয়ার ফলশ্রুতিতে দেখা গেল কি যে ব্রিগেডিয়ার আমিন এই সমস্ত সিআইএ বলেন, MI6, অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা, আপনার জার্মান গোয়েন্দা সংস্থা, ফ্রেঞ্চ ডিজিএসি, এরকম সবার সাথেই যে মানে একটা সম্পর্ক খুব সুন্দর করে তৈরি করলেন। এবং আমাদের অফিসারদেরকে বিভিন্ন দেশে পাঠানো শুরু হলো এই গোয়েন্দা সংস্থা থেকে, ট্রেনিংয়ের নামে, সেমিনারের নামে, এবং এটা একটা মানে বিশাল অবস্থা তৈরি হলো। কিন্তু আপনি যদি দেখেন সেই সময়কার ঘটনা, এই যে 63টা জেলায় যে জেএমবির বোমা আক্রমণ হলো, তারপরে 21শে আগস্টের গ্রেনেড বিস্ফোরণ হলো, 10 ট্রাক অস্ত্রের কথা আসলো, একটাও কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা ঠেকাতে পারেনি। কোনো মানে আগের থেকে কোনো ইনফরমেশনই তারা পায়নি, সে ধরনের কোনো গ্রাউন্ড ওয়ার্কই করেনি। তাহলে তারা কি করেছে? একটা কিছু না কিছু তো করেছে। এই সময়টা যখন সেনাপ্রধান পরিবর্তনের ব্যাপারটা আসলো, তখন দেখা গেল যে আবারও ওই আপনার SSC 1 মানে যে সাইদ ইস্কান্দার সাহেবের যে কোর্সমেট,
জেনারেল মঈনকে 7 জনকে ডিঙিয়ে, এখন সিনিয়রিটিটা বড় বিষয় না, যোগ্যতাটা বড় বিষয়। তো তখন সবচেয়ে যোগ্য অফিসার ছিলেন মেজর জেনারেল রেজাকুল হায়দার। তো ওনার কিন্তু আপনার গেজেট প্রায় প্রকাশ হয়ে যাচ্ছে, ওই সময় এটা ঠেকিয়ে দিয়ে জেনারেল মঈনকে সেনাপ্রধান বানানো হলো। এই তখন থেকে শুরু হলো অন্যান্য বিভিন্ন রকমের মানে আপনার ঘোট বাঁধা, বিভিন্ন কাজ কারবার করা, আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস ছড়িয়ে দেওয়া হলো। এবং আপনি বলবেন এটা কিভাবে করে। ডিজিএফআই তো এরশাদের আমলেও ছিল, জেনারেল জিয়ার আমলেও ছিল। তো তখন ডিজিএফআইতে কিন্তু রাজনীতি দেখার জন্য আলাদা কোনো উইং বা কোনো ব্যুরো ছিল না। বিএনপি আসার পরে এই জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর বুদ্ধিতে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো, যেটা আসলে তৈরি হয়েছে যে বিদেশি গোয়েন্দা সংস্থা বা আভ্যন্তরীণ কোনো বিষয় থেকে আমাদের 3 বাহিনীর বিরুদ্ধে যে আপনার তৎপরতাগুলো চালানো হয় এটাকে কাউন্টার করার জন্য। যেমন আমরা পার্বত্য চট্টগ্রামে যে কাজগুলো এরা দেখাশোনা করে। তো এই জায়গাতে তার বুদ্ধিতে বানানো হলো স্পেশাল অপারেশনস উইং। এটা হচ্ছে রাজনীতি দেখবে, মানে রাজনীতিক সমস্ত তৎপরতা তারা দেখবে। এখন ওরা তখন আমরা খবর পাচ্ছিলাম এবং আমরা দেখলাম যে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের তো একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত তথ্য তারা তৈরি করছে, কে কি, সে কোন দিকে, তার মানসিকতা কি, কোন সচিব কি, কোন উপসচিব কি, অতিরিক্ত সচিব কি, ডিসি কি, মানে পুলিশ, সমস্ত জায়গা তারা আপনার করা শুরু করলো, তাদের তথ্য নেওয়া শুরু করলো, ডাটাবেস তৈরি করা শুরু করলো। তো এই জিনিসটা কি তখন হঠাৎ করে শুরু, যেটা কিন্তু ডিজিএফ এর কাজের মধ্যে পড়ে না। ডিজিএফ এর কাজ হচ্ছে শুধু 3 বাহিনীকে নিয়ে, আর জাতীয় পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম হচ্ছে আপনার এনএসআই এর দায়িত্ব। তো ডিজিএফ এই কাজটা শুরু করলো মাসুদউদ্দিন চৌধুরীর মানে আপনার একক কর্তৃত্বের কারণে, তার বাড়াবাড়ির কারণে। তা এরপরে এই জেনারেল 21 আগস্টের গ্রেনেড বিস্ফোরণটা যখন হলো তখনই কিন্তু এরা আঘাত করতে চেয়েছিল, তখন যে আপনার গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি চতুর্দিকে, যে ওই সময়টায় আপনার টেক ওভার করার। এখন তখন সরকারের কারণে, বেগম জিয়ার কিছু মুভমেন্ট এবং বুদ্ধিমত্তার কারণে তারা সেটা করতে পারেনি। এরপরে তারা আপনার আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির সাথে যোগাযোগ শুরু করলো বিভিন্নভাবে। সেই যোগাযোগগুলো কি এখন যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে, আমি শর্টলি বলি। যেমন একটা উদাহরণ দিই, আমারই একজন সিনিয়র একজন সাংবাদিক, তিনি আপনার জেনারেল মতিনের এলাকার লোক ছিলেন, মানে কিশোরগঞ্জের। তো তার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, যেটা এলাকা ভিত্তিক হলে হয়। তো জেনারেল মতিন তখন দুর্নীতি দমন ব্যুরোর আপনার ডিজি, তখনও কমিশন হয়নি। তো এখন জেনারেল মতিন তো কমিশন হওয়ার পরে বাদ গেলেন। তারপরে যখন এই চক্রগুলো আপনার গোট বাঁধা শুরু করলো যে এটা কীভাবে আমরা করব, এই জিনিসগুলো আমরা তখন শুনতে পাচ্ছি, কারণ ওই সাংবাদিকও আমার ঘনিষ্ঠ, আমি তার অফিসে প্রায় যেতাম। তো ওনার কাছ থেকে আমি শুনতে পাচ্ছি যে জেনারেল মতিনরা ওনাদের মাধ্যমে ওই অফিসটাকে ব্যবহার করে, বা অন্যান্য অফিসাররা এরা ওইখানে যোগাযোগ করছে, বিভিন্ন জায়গায় বসছে, ঢাকার বিভিন্ন জায়গায়, এবং আওয়ামী লীগের কাছে, জাতীয় পার্টির কাছে তারা যোগাযোগ করছে, চিটকুট পাঠাচ্ছে যে আপনারা এটাতে রাজি হবেন না, ওটা করবেন না, এটা এদিকে আসবেন, এই জিনিসগুলো করবেন, এভাবে করবেন। এখন আপনি বলতে পারেন তাদের স্বার্থ কী ছিল, স্বভাবতই প্রশ্ন আসে। আপনার যদি তখন খেয়াল থাকে, আমি তো তখন দৈনিক পত্রিকায় আমি ডিপ্লোম্যাটিক বিটো কভার করতাম, তা আমাদের জীবনটা বেরিয়ে যেত প্রতিদিন। কি হচ্ছে যে মার্কিন যে রাষ্ট্রদূত ছিল হেরিকে টমাস, তারপরে ব্রিটিশ যে হাই কমিশনার আনোয়ার চৌধুরী, ইন্ডিয়ান হাই কমিশনার বিনা সিকরি, এভাবে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকজন রাষ্ট্রদূত, আর কিছু মানে সুশীল শ্রেণী, এরা সবসময় তখন একদম মানে খুব সারফেসে চলে আসলো এই সুশীল শ্রেণীটা। এরা চতুর্দিক মানে একদম পাগল করে ফেললো যে বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে, জঙ্গিবাদে নিমজ্জিত হয়ে গেছে, এরকম একটা ধারণা চতুর্দিকে ছড়িয়ে দিল। তারা আপনার ঢাকাতে তো প্রতিদিন কয়েকটা করে সেমিনার করছেই, তার বাইরে তারা প্রতিটা বড় বড় জেলাতে গিয়ে এই যে সুশাসনের জন্য নাগরিক, তারপরে আপনার টিআইবি, সিপিডি, এরা বিভিন্ন রকমের করা শুরু করলো, আর দুটো বড় পত্রিকা এগুলোকে ব্যাকআপ দেওয়া শুরু করলো। তো এই চক্রটা তখন আমরা বুঝতে পারছিলাম, তখন টুইসডে ক্লাব হলো, এবং দেখা যাচ্ছে যে এই কূটনীতিবিদরা, তারপরে এই অফিসারদের সংশ্লিষ্ট যে আপনার মানে এটাকে বলে ট্যান্ডল, যেটাকে আমরা বলি, যে তারা যাদের মাধ্যমে সিভিলিয়ান বা যাদের মাধ্যমে কাজ করে, তারা বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন পার্টি করার নাম করে, অনুষ্ঠান করার নাম করে বসছে, তারা মানে জড়ো হচ্ছে, এগুলো চলছে। তো এর মধ্যে তো বিএনপি 2006 সালে চলে গেল। চলে যাওয়ার পরে লগি বৈঠার একটা ঘটনা ঘটলো, যেখানে মারলো, করা হলো। তখন তারপরে আমি তখন শুনতে পাচ্ছি যে আমি আসলে জেনারেল মতিন উনি যখন ডিজিএফআই ছিলেন, তার আগের থেকে আমি যখন তার ইন্টারভিউ করেছি, তো উনি আমাকে খুব পছন্দ করতেন। মানে এমন হয়েছে, আমি তারপরে হিল ট্র্যাক্সের উপরে একটা বই লিখছিলাম আর কি, এটা আপনার 96-97 সালের কথা। তখন উনি মানে
চট্টগ্রামে 24 ডিভিশনের জিওসি ছিলেন। আমাকে এই বইটা লেখার জন্য যথেষ্ট পরিমাণে উনি সহায়তা করেছেন। তার কারণ ওইগুলো তখন রাস্তাঘাট ছিল না ওই এলাকায়, মানে খুব দুর্গম এলাকা ছিল এবং সাজেকে আপনার যাওয়া যেত না, হেলিকপ্টারে যেতে হতো, তারপর বিভিন্ন জায়গায়। তো উনি আমাকে সেগুলোতে নিরাপত্তা দিয়েছেন, বইটা লেখার জন্য সহায়তা করেছিলেন। তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি তার রিটায়ার করার পরেও থাকতেন চিটাগাঙে, কিন্তু উনি যখন ঢাকায় আসতেন ওনার ভাইরার বাসায়, তা সবসময় আমাকে, তারপরে ধরেন এই আমাদের একজন সিনিয়র সাংবাদিক ছিলেন এলাহিনাউস খান, তারপরে এই আবদুল্লাহ শিকদার যিনি যে যুগান্তরের এডিটর, এরকম আমাদের কয়েকজনকে উনি কিন্তু ওনার বাসায়, ওনার ভাইরার বাসায় ডাকতেন, কেন আমাদের সাথে ওনাদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল নানা কারণে। তো ওবার দেখলাম যে 2006 সালে আমরা খবর পাচ্ছি যে উনি ঢাকায়, কিন্তু আমাদের কারোর সাথে উনি একটা ফোনও করছেন না, কিছুই না। তখন টের পাচ্ছি যে ওই সাংবাদিকের মাধ্যমে, যার কথা আগে বললাম যে ওনার এলাকার, যে ওনারা জেনারেল মাসুদ এবং জেনারেল মঈনের সাথে বসছেন। কারণটা কি? তো ওই সাংবাদিকের কাছে শুনলাম, ওই বড় ভাইয়ের কাছে শুনলাম যে জেনারেল মাসুদ চাচ্ছিলেন তখন মার্শালও দিতে। আপনার যদি তখন খেয়াল থাকে, সে সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা কিন্তু পুরো অবরোধ দিয়ে একদম দেশ অচল করে ফেলেছিল। এই লগি বৈঠার ঘটনাগুলো ঘটছিল, মানে কোনো একদম নৈরাজ্যকর অবস্থা। আর জেনারেল মঈন চাচ্ছিলেন যে না, মিলিটারি ব্যাকড একটা গভর্নমেন্ট তৈরি হবে। তো এই নিয়ে তাদের বনিবনা হচ্ছিল না। আর জেনারেল মাসুদ যেহেতু ছিলেন 9 ডিভিশনের জিওসি, বিএনপি তাকে বিশ্বস্ত হিসেবে, মানে 9 ডিভিশন মানে সাভারের যে জিওসি হন, একে একটা সরকার সবচেয়ে তার বিশ্বস্ত অফিসারটাকে ওখানে পাঠায়, জেনারেলটাকে ওখানে পাঠায়। তো উনি কিন্তু এগুলা করছেন, আপনি লক্ষ্য করেন, বিশ্বস্ত লোক। শুধু কেন এদের উপরে কোনো নজরদারি নেই গোয়েন্দা সংস্থার বা অন্যদের, এনারা তো আমাদের লোক, সুতরাং তারা নজরদারি করছে না তাদেরকে, কেউ এদেরকে দেখছেও না যে এরা কী করছে। এখন নিজের লোক যদি করে, আপনি তো কিছু ধরতে পারবেন না। তো এই দুজনের মধ্যে জেনারেল মতিন একটা মিলমিশ করে দিলেন। তারপরে তো আপনার এই যে জেনারেল হাসান মাসুদ চৌধুরী ইয়াজউদ্দিন সাহেবের সরকারে গিয়েছিলেন, তখন দেখা গেল যে উনি হুট করে পদত্যাগ করে বসলেন। এটাও এনাদের কিন্তু মানে একটা মানে পরিকল্পনা, যে আপনি পদত্যাগ করেন তাহলে এটা পড়ে যাবে। একই সাথে জেনারেল এরশাদ 2007 জানুয়ারিতে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, তো জেনারেল এরশাদকেও বলা হলো এনারা যে আমরা আপনাকে একটা মানে গ্রেপ্তার করার নাটক করব। এটা আমি জেনে বলছি, অফিসাররা এখনও বেঁচে আছে। তো নাটক করব, তো তারপরে আপনি নির্বাচন থেকে এই অজুহাতে মানে আপনি উইথড্র করবেন। তো সেটা করা হলো। ওনা কী করলো, শেখ হাসিনাকেও চিরকুট পাঠানো হচ্ছে, আপনি এটা করবেন সেটা করবেন, এইভাবে চলবেন, আপনি কোনো নেগোসিয়েশনে রাজি হবেন না, আমরা নির্বাচন হতে দিব না। তো এগুলোর উদ্দেশ্য কী ছিল? আপনাকে আমরা একদম ভালোভাবে ক্ষমতায় নিয়ে আসবো, ওনাদেরকে বলছিল। এখন তারপরে তো আপনি দেখলেন এরকম করে 9/11 হয়ে গেল, যে 111 হয়ে গেল। মাসুদউদ্দিন চৌধুরী উনি এটার মূল, মানে আপনার যদি বলেন যে ব্রেন চাইল্ড হচ্ছেন উনি, মাথা থেকে ওনার বেরিয়েছে। অন্যান্য অফিসাররা এগুলোতে পরে সহযোগী ভূমিকা পালন করেছে। এখন বিএনপির যে ভুলটা ছিল, যে বিশেষ বিষয়টা, সেটা হচ্ছে যে জনাব সাইদ ইস্কান্দার হয়তো সৎ উদ্দেশ্যেই চেয়েছেন যে ওনার কোর্সমেটরা যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, বন্ধুরা থাকে, তাহলে হয়তো একটা নিয়ন্ত্রণের সুবিধা হয়, যোগাযোগের সুবিধা হয়। কিন্তু এদের কেউ কিন্তু, সবাই কিন্তু এই দিকে চলে গেছিলেন ধরতে গেলে। আপনি এই 111-এর প্রেক্ষাপট তৈরির জন্য যে গল্পটা বললেন, এটা নিশ্চয়ই আপনার নিজের দেখা, নিজের জায়গা থেকে বলেছেন। অন্য অনেকের যেসব লেখা, অনেক গল্পের সাথে নানান রকম মিল অমিল পাওয়া যায়। কিন্তু যেটা একটু জানতে চাই, এইটাকে আমি যদি ডিপ স্টেট বলি, যেটা নিয়ে কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে, এই যে ঘটনার অন্তরালে যারা থাকেন, যাদেরকে সাধারণত আমরা দেখি না, যাদেরকে ডিপ স্টেট বলে আমরা অভিহিত করি, সেই ডিপ স্টেটের অস্তিত্ব কি মিলিয়ে গেছে বলে মনে করেন 2026 সালে এসে? ডিপ স্টেট তো পৃথিবীর সব দেশেই থাকে। ভারতে সাউথ ব্লক থাকে, পাকিস্তানেও আছে, মানে এগুলো দেশে, আর আমেরিকাতে তো আছেই। আমেরিকায় কিভাবে চলে আপনারা জানেন। এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এটা কী হচ্ছে, এগুলো ডিপ স্টেটের খেলাধুলা, এগুলো সব দেশেই থাকে, বাংলাদেশেও এটা হয়। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে, যেটা আমি বলি, একটু ফান করেই বলি, যে বাংলাদেশের ডিপ স্টেটগুলো হচ্ছে আনস্মার্ট, এগুলো সেরকম স্মার্ট না। আপনি একটা কাজ করেও ঠিকমতো করতে পারে না। এরা করে কি, যে এরকম বললাম না যে সুশীল সব নামিয়ে দিল, কয়েকটা মিডিয়া, আপনি সবাই তো ডিপ স্টেট করেন, মিডিয়ার ভূমিকা ছিল না এখানেতে? মিডিয়াও তো ডিপ স্টেটের ভূমিকা পালন করেছে, অনেক ভালোভাবে পালন করেছে, লজ্জাজনকভাবে পালন করেছে। মিডিয়ার কাজ কখনো আপনার এইগুলোর মধ্যে ঢোকা না। পৃথিবীর কোনো মিডিয়া, এমনকি আমেরিকাতেও মিডিয়ারা এই ডিপ স্টেটের মধ্যে এভাবে ঢোকে না, পার্শিয়ালি হয়তো কিছু সাপোর্ট দেয়। আমাদের এখানে লজ্জাজনকভাবে ঢুকেছে না, 111 এরকম করতে হবে, একটা দলকে শেষ করে দিতে হবে। এখন এই ডিপ স্টেটগুলো বাংলাদেশে সবসময় এরকম করে আসছে। আপনার এই যে আপনার জুলাই আন্দোলনের পরে 24 সালে আরেক ফরম্যাটে এরা, এই যে বাচ্চাগুলো যারা আন্দোলন করেছে, এই আন্দোলনগুলো তো কোনো ধর্মীয় আন্দোলন ছিল না, কোনো একটা ওই আপনার ভারতের উত্তর পূর্ব ভারত দখল করার আন্দোলন ছিল না, শিলিগুড়ি করিডোর দখল করার আন্দোলন ছিল না, বাংলাদেশে গণতন্ত্র কায়েমের একটা আন্দোলন ছিল।
আপনি দেখেন এই বাচ্চাগুলোর মাথা খারাপ করে দেয়নি একটা অংশ, এই ধরনের আপনার সুশীলরাই বা যে ফর্মেটই আপনি এদেরকে বলেন, এদেরকে আমরা কাপালিক সাধু বলি। আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে জাসদের যে মুক্তিযোদ্ধারা ছিল, সবচেয়ে মেধাবী মুক্তিযোদ্ধাগুলো ছিল জাসদে। আপনি মাহমুদুর রহমান মান্না ভাইকে জিজ্ঞাসা করে দেখেন, মানে ক্লাসে প্রথম ও সেকেন্ড আছে, মানে এই মুক্তিযোদ্ধারা মানে যারা বিশ্ববিদ্যালয়ের এরকম হতেন, সেই মুক্তিযোদ্ধাগুলোকে সব জাসদ বানিয়ে ফেলো। সিরাজুল আলম খানের গং কি হলো, রক্ষী বাহিনীর রাতে 30,000 মারা গেল, একটা প্রজন্ম শেষ হয়ে গেল, আমাদের বেস্ট মুক্তিযোদ্ধারা শেষ হয়ে গেল। এরা এই কাজগুলোই করে বাংলাদেশে। 111 যেটা বলছেন যে আপনার, আমার যেটা হয়েছিল, আমি এই লোকগুলোকে ব্যক্তিগতভাবে চিনি, এদের সাথে আমার সম্পর্ক। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী যখন প্রমোশন পেতেন আমার বাসায় মিষ্টি পাঠাতেন। এখন আমি দেখছি যে আমার নিজের লোকগুলো এগুলো করছে, আমি দেখছি এগুলো জানতে পারছি, এবং আরও কিছু আছে যেগুলো আমি এখনও বলতে পারবো না। এখন এইটার জন্য আপনি এটাকে বিভিন্ন দিকে বিভিন্ন জন নিয়ে যেতে চায়, যে এটা -2 ফর্মুলা, এটা সেটা অমুক তমুক, এগুলো কিছুটা আছে আপনার তখনকার যে বিশ্ব প্রেক্ষাপট ছিল সেটার কিছুটা অবদান আছে। আর বাংলাদেশের এই আমাদের এই যে কিছু মাইন্ডসেট আছে, এটা আপনি সুশীল বলেন, আমাদের এই যে মিডিয়ার এই গ্রুপটা বলেন, এবং এই মিলিটারির এই কিছু সেক্টরের বলেন, একটা ইউটোপিয়ান চিন্তাভাবনা সবসময় বাংলাদেশে থাকে। এরা গণতন্ত্রের বাইরে সবসময় আপনি দেখবেন বিরাজনীতিকরণের কথা বলে। মানে এইবারও আপনি লক্ষ্য করেননি ডক্টর ইউনূসকে 5 বছর রাখো, মানে বিরাজনীতিকরণের পক্ষে যাও, সবসময় মাথাটা কাজ করে এদিকে। রাজনীতি দিয়ে যে একটা দেশ চলে এটা মানতে চায় না। এরা ব্যবসায়ীদেরকে শত্রু মনে করে। ব্যবসা না থাকলে যে বাংলাদেশ বা কোনো দেশের পুঁজি তৈরি হয় না, সেখানে কর্মসংস্থান তৈরি না, ট্যাক্স বাড়ে না, এগুলো ওরা বুঝতে চায় না। এরা করে কি, একটা নিজেদেরকে এলিট শ্রেণী ভাবে এবং সমস্ত শ্রেণী পেশাকে সাপ্রেস করতে চায়, যে আমরা সবচেয়ে সব কিছু বেশি জানি। এখন এই পেশার থেকে সে বা সব কিছু তো আমরা সাংবাদিকরা সব কিছু সব বেশি জানি না, বা যারা মিলিটারি এগুলো করেছে তারাও সব কিছু বেশি জানে না। তো এরা এই জিনিসগুলো সবসময় করে আসছে, কিন্তু দেখেন কোনোবারই কিন্তু এরা দেশকে একটা অস্থিতিশীলতার মুখে ফেলে দেওয়া ছাড়া কোনো সফল হয়নি। কিন্তু 111 যেই সবচেয়ে বড় ক্ষতিটা করেছে, যে সেই ক্ষতিটা হচ্ছে, আমরা যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনি যোগ্যতার বাইরে যদি শুধু বিশ্বস্ততার নাম করে, আপনার নিজের পরিচিত সার্কেলের নাম করে অফিসারদেরকে জায়গায় জায়গায় বসান, তাহলে এরকম ব্যর্থতা রাজনীতি মুখ থুবড়ে পড়বে। একটা গোয়েন্দা সংস্থা ওই তদানীন্তন সরকারকে কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারেনি যে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। না, কিন্তু আপনি আবার বলছিলেন যে সবাই চাইবে সবচেয়ে বিশ্বস্ত লোকটা সেটা চাবে থাকে, এটা দোষ না। কিন্তু এই যে বললেন আপনি এটা দোষ না, এটা কি এক ধরনের রাজনীতিকীকরণ না প্রতিরক্ষার মধ্যে? না, এটা হচ্ছে কি, যেমন ধরেন এটাকে আমি দোষ বলবো না, কিন্তু কথা হচ্ছে আপনি সব জায়গায় যখন বসাবেন, আপনি বিশ্বস্ত লোক হয়তো আপনি এক জায়গায় 2 জায়গায় দিবেন, আপনার দরকার হবে, ঠিক আছে আপনি দেন, কিন্তু আপনি এই প্রত্যেক গোয়েন্দা সংস্থার সব 2টা প্রধান, আপনার এই এফডির পিএসও, আপনার এই 9 ডিভিশনের জিউসি, সেনাপ্রধান, আপনি যদি এরকম একটা সার্কেল তৈরি করেন, তাহলে কি হয়, এই যে দেখেন এরা কিন্তু নিজেরা পরে নিজেদের একটা গোট পাকিয়ে ফেলছে। মানে এরাই যখন আপনার বিগড়ে যাবে, আপনি তো এদের উপরে তখন সার্ভেলেন্স করবেন না, কেন এরা আপনার বিশ্বস্ত বলে। আপনি যদি এখানে একজনকে রাখতেন যে ঠিক আছে গোয়েন্দা প্রধান শুধু আমার থাকবে, বাকিরা অন্যরকম থাকুক, তাহলে কি হতো, আপনি এই গোয়েন্দা প্রধান হয়তো বাকিদের ব্যাপারে আপনাকে তথ্য দিতে পারতো, যেটা হয়নি। সারপ্রাইজিং এটা, যে আপনি আমাকে বলেন যে 21শে আগস্টের মতো গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটছে, আপনি পরে বিভিন্ন কাহিনী তৈরি করছেন, খুঁজে বের করছেন। জেএমবির 63টা আপনার জেলাতে, আপনি কেন ইমাজিন যে 63টা জেলাতে তারা প্রস্তুতি নিচ্ছে, আপনি কিছু জানেন না, পরে আপনি ধরছেন সব। 111 পরবর্তী বাংলাদেশে এই অবস্থার কি পরিবর্তন দেখলেন? আওয়ামী লীগের এই যে 15 বছরের ক্ষমতার সময়, দায়িত্ব পালন করার সময়, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে নতুন সরকার কি করবে সেটা মনে হয় ভেরি আর্লি টু মেক এনি কমেন্ট। আওয়ামী লীগের সময় যে জিনিসটা হয়েছে, এই 111 যে আপনার গোয়েন্দা সংস্থা যে সমস্ত জায়গাতে হাত দিয়েছে, ব্যবসায়ীদের ধরে এনেছে, রাজনীতিবিদদেরকে ধরে এনেছে, তাদেরকে পিটিয়েছে, টাকা নিয়েছে, বিভিন্ন রকমের যে মানে সিস্টেমগুলোকে নষ্ট করে দিয়েছে, সচিবদেরকে হেনস্থা করেছে, প্রশাসনের মধ্যে প্রবলেম তৈরি করেছে, পুলিশের মধ্যে তৈরি করেছে, একটা সিকিউরিটি স্টেট কনসেপ্টের মধ্যে তারা নিয়ে গেছে। এক হচ্ছে বিরাজনীতিকরণ, আর একটা হচ্ছে সিকিউরিটি স্টেট কনসেপ্ট। আওয়ামী লীগ কিন্তু সেটাই ফলো করেছে। এবং এই যে পরবর্তীতে, আমি তো আগে বলছিলাম আপনাকে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তো আগেও ছিল, আগেও তো মার্শাল ল এসছে, কিন্তু এভাবে তো কিছু হয়নি। তারপরে আওয়ামী লীগ আসার পরে এরা দানবে পরিণত হয়ে গেল। এই যে র্যাব দেখেন দানবে পরিণত হয়ে গেল, ডিজিএফআই দানবে পরিণত হয়ে গেল। আমরা কি দেখলাম, জিয়াউল হাসানের মতো এরকম দানব তৈরি হচ্ছে, বেনজিরের মতো দানব তৈরি হচ্ছে, হারুনের মতো অফিসার তৈরি হচ্ছে। তা আগেও তো এরকম মার্শাল ল ছিল, রাজনীতিকে কিছুটা বাধাগ্রস্ত করে, তা আগে দানব তৈরি হয়নি। কিন্তু এই 111-এর ইম্প্যাক্টটা পুরো এই সময়টা শেখ হাসিনাকে তাকে মানে উনি চালিয়ে গেছেন। উনি যেটা সবচেয়ে বড় হয়তো ভুল করেছেন, উনি একজন রাজনীতিবিদের সন্তান, নিজের রাজনীতিবিদ, একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে এসছেন। উনি কিন্তু রাজনীতি দিয়ে দেশ চালাননি, উনি চালিয়েছেন কি গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন দিয়ে দেশ চালিয়েছেন।
গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিত মিস্টার এক্স এইটা করছে, বাস তারপরে ওইটা আইন প্রয়োগকারী সংস্থা বা অন্যরা সেইভাবে ব্যবস্থা নিত। আপনি এই গুম খুন এই যে এই সমস্ত জিনিসগুলো এগুলো বুদ্ধিকে আপনি কি মনে করেন যে এগুলো রাজনীতিবিদদের মাথার থেকে সবসময় আসে? আমি তো সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে আগে যখন রাজনীতিবিদরা রাজনীতি করতেন, যেমন সুরজদ্দিন সেনগুপ্ত, খন্দকার দেলোয়ার হোসেন, দুই দলের, আপনারা জানেন কি জিনিস। আমি তাদেরকে দেখেছি যে তাদের যখন রাজনীতির বাইরে যে সৌহার্দ্য তাদের মধ্যে, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে সুরঞ্জিত সেনগুপ্তের যে পার্সোনাল বন্ধুত্বটা ছিল, এগুলো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এই জিনিসগুলো ব্যারিস্টার মওদুদের সাথে তোফায়েল আহমেদের, এই যে ওনারা মানে যখন বাইরে থাকতেন তাদের যে একটা পারস্পরিক সৌহার্দ্যটা ছিল, এবং এনারা এরকম অনেক সমস্যা, ধরেন রাজনৈতিক অনেক সমস্যা এরকম আউট অফ দ্য ওয়ে আলোচনা করে বা ব্যবস্থা নিয়ে শেষ করতেন। অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের সময় এই বাস্তবতা কেমন ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা সবচেয়ে বড় লক্ষ্য করা গেছে যে আপনার 5ই আগস্টের পরে তো আসলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তছনছ হয়ে যায়। স্বভাবতই তখন যে আন্দোলনের ধাক্কাটা লেগেছে তছনছ হয়ে যায়। তারপরে আপনার আমাদের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা তছনছ হয়ে যায়, বিশেষ করে পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো। এখানে সবচেয়ে দেখা গেছে তখন অদক্ষতা, মানে আপনার ডক্টর ইউনূস সরকারের সময় ওনার মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তির কাছ থেকে যেটা আশা করা গিয়েছিল, তার কারণ ওনার প্রতি বিশ্বের সমর্থন ছিল, বড় বড় রাষ্ট্রগুলোর সমর্থন ছিল, কিন্তু উনি সেটাকে কাজে লাগাননি। কাজে না লাগিয়ে কী করেছেন যে এই যে বাংলাদেশে আবার উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে, আপনার চারদিকে আপনার এই অস্থিরতাগুলোকে আপনার যে যেভাবে পারছে মানে করেছে। ওখানে একমাত্র তখন আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী, তারা, এটা আমার কাছে খুব মানে অবাক ব্যাপার লেগেছে, তার কারণ সেনাবাহিনীর মানে যত মানে উপর জায়গা বা এই টায়ারগুলো ছিল বেশিরভাগই তো আওয়ামী লীগের হাত দিয়ে আপনার মানে তাদের নিয়োগ দেওয়া। কিন্তু আমাদের সেনাবাহিনীর সৈনিক এবং অফিসাররা কিন্তু এই 1.5 বছরে খুব ধৈর্যের সাথে করেছেন। বিভিন্ন ইনভেস্টিগেশনের পরেও তারা এই জায়গাটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। আপনি হয়তো দেখেছেন যে এই যে ইউটিউবের মাধ্যমে বিশেষ করে 2 জায়গা থেকে এই বলা হচ্ছে যে এখানে ট্যাঙ্ক নেমে গেছে, সাজোয়াজার নেমে গেছে, এই জেনারেলকে আজকে ধরে নিয়ে গেছে 14 জন, এইখানে এটা করা হচ্ছে, এরকম বিভিন্ন রকমের কথা হয়েছে মানে ছড়ানো হচ্ছিল, এবং এগুলো কিন্তু মারাত্মক অস্থিরতা তৈরি করছিল। কিন্তু আল্লাহর রহমতে হয়নি। এই যে হয়নি, তারপরে যে নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনটার মধ্যে সেই রকম হানাহানি হয়নি, তো এটা একটা ভালো সাইন হয়েছে। আরেকটা জিনিস হয়েছে যে হ্যাঁ, আমি যেটা লক্ষ্য করছি যে যতই আমরা সমালোচনা করি কিছু করি, আমাদের তো গোয়েন্দা সংস্থা দরকার জাতীয় নিরাপত্তার জন্য। আমি গত 1.5 বছর থেকে লক্ষ্য করছি যে আমাদের গোয়েন্দা সংস্থার অফিসাররা চেষ্টা করছেন, আমি বলছি এটা একদিনে পরিবর্তন করতে আপনি পারবেন না, চেষ্টা করছেন তারা মানে এই তাদের পরিধির মধ্যে থেকে আরও প্রফেশনাল হওয়ার জন্য, প্রফেশনালি কীভাবে জিনিসগুলো হ্যান্ডেল করা যায় সেই দিকে তারা যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু যে কারণগুলোতে, ধরেন আপনি এর আগে 2001 থেকে 2006 বিএনপির আমলের কথা বললেন, তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট, আওয়ামী লীগের আমল, অন্তর্বর্তীকালীন সরকারের আমল, যে কারণগুলোতে তারা পেশাদার হতে পারেননি, সেই কারণগুলো কি রাতারাতি মিলিয়ে গেল যে তারা চেষ্টা করলে পারবেন? মানে সেই ডিপ স্টেট কিংবা সেই যে মাস্টার মাইন্ড কিংবা ধরেন আপনি যে সুশীল সমাজের কথা বলছেন কোট আন কোট, তারা কি হঠাৎ করে হাওয়া হয়ে গেছেন যে তারা পেশাদারিত্ব বজায় রাখতে পারবেন? যত যাই বলেন, এই যে 24 সালের যে আন্দোলনটা হয়েছে, এটা হচ্ছে আপনার এদের সবাইকে, যারা যেদিকে ছিল সবাইকে ভরকে দিয়েছে। কিন্তু এরা আপনি যদি আপনার ওই সময় যদি ঠিকমতো কন্ট্রোল করতে না পারতো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বেগম খালেদা জিয়া, উনি যে বিবৃতিটা দিয়েছিলেন সহনশীলতার মানে আপনার প্রতিশোধ না নেওয়ার জন্য, এবং অন্যান্য দলগুলোও যেটা অবস্থান নিয়েছিল, সেটা যদি না নিত আপনি কী হতো আপনি বুঝতে পারছেন যে কী হতো। তা এই যে যারা এই সমস্ত কাজ করেছে আজকে তারা কোথায়? বেশিরভাগ দেশ ছেড়ে পালিয়ে গেছে না? তার মানেটা কি? ভয় পেয়েছে তো তারা তাদের এই সমস্ত জিনিসগুলো কিছু কিছু তো ছিন্ন ভিন্ন হয়েছে। আজকে আপনি কিন্তু ইচ্ছে করলেই, এই যে দেখেন এখন যে বিএনপি একটা যদি ভুল করছে, একটা কথা বলছে, আপনার সাথে সাথেই আপনার তরুণ যুবকরা ধরে বসছে, সংসদ তো বাদই দেন, বাইরে ধরে বসছে, মানে তাদের চামড়া ছিলে ফেলছে। তো এটা কি? এটা তো আগে আমরা লক্ষ্য করিনি, এটা তো হয়েছে। তো তাহলে আচ্ছা, অনেকে তো ধরেন এটাও বলে যে এই 24-এর আন্দোলনও এক ধরনের ডিপ স্টেটের ইনস্টিগেশন ছিল। আপনি যখন এইরকম এতদিন ধরে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাবেন, তা আপনি কি এটার কাউন্টার কিছু দ্বারা হবে না? আপনি দ্বারা হতে হবে তো। আপনি এই কাজগুলো শেখ হাসিনার মতো, আমি তো বললাম যে একটা রাজনৈতিক দল যদি রাজনীতি দিয়ে দেশ চালাতেন তাহলে কি অবস্থা দাঁড়াতো তো না। আপনি দেশটাকে তো রাজনীতি দিয়েই চালাইতে হবে। সেটা যদি সমাজতন্ত্র হয়, রাজতন্ত্র হয়, সেখানে রাজনীতিই থাকে। এই যে চায়না কি রাজনীতি করছে না, শি জিনপিংরা রাজনীতি করছে না, কমিউনিস্ট পার্টি তারা। আপনি যখনই রাজনীতি বন্ধ করে দিবেন, ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় শুরু হবে, বিভিন্ন ধরনের হবে, কারণ আপনি তো ওয়ে আউট রাখছেন না। তো ওয়ে আউট না রাখলে আপনার এরা বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা, বিভিন্ন সংস্থা এগুলো খেলাধুলা শুরু করবে। হ্যাঁ, তবে যে আন্দোলনটা হয়েছে আপনি যদি বলেন যে এটা শুধুমাত্র ডিপ স্টেটের খেলা ছিল, তা না।
এই যে মানুষগুলো, এই বাচ্চা ছেলেগুলো জীবন দিয়েছে, জেনজি যারা আমাদেরকে বলি এই বয়সের, তাদেরকে আপনি কি বলবেন? তারা কি মানে একটা জায়গা থেকে বলে স্যার জীবন দিচ্ছে? 1/11 আর এটা কিন্তু এক না। 1/11 হয়েছিল রাজনীতিকে সাপ্রেস করার জন্য, রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের একটা ইউটোপিয়ান চিন্তা থাকে, রাজনীতির বাইরে সুশীল সমাজ দিয়ে আমরা দেশ চালাবো, আমরা সুন্দর করে ফতুয়া পরে বসবো, পাঞ্জাবি পরে বসবো, তারপরে কি মিষ্টি মিষ্টি কথা বলবো, এরকম সমস্ত বকওয়াজ এগুলো করা হয়। মানে তারা রাজনীতিবিদদেরকে সবসময় একটা দানব হিসেবে চিহ্নিত করেন, ব্যবসায়ীদেরকে করেন, সকল শ্রেণীর সাংবাদিকদেরকে করেন, সকল শ্রেণী, কেউ তাদের পছন্দই না। আপনি দেখবেন তারা কাউকে পছন্দ করেন না। বাংলাদেশের মানুষ একটু আপনার মানে তারা ধর্মকে পছন্দ করেন না, যে অধর্ম তাকেও পছন্দ করেন না, একটা অস্থিরতার মধ্যে সব সময় রাখেন। তা সেইটার পরিণতি হয়েছে, আমি তো বললাম যে এই 15 বছর শেখ হাসিনার শাসন, শেখ হাসিনা সেটাকে ফলো করেছেন, তার কারণ উনি জানতেন যে ওদের মাধ্যমে তিনি এসছেন, সুতরাং ওদের হাতে তিনি আটকে গিয়েছিলেন। এই আমলাতন্ত্র বলেন, সেটা সামরিক আমলাতন্ত্র বলেন, সিভিল আমলাতন্ত্র বলেন, এই অংশটা পৃথিবীর যেখানেই যে মানে হাত দেয়, আপনি পাকিস্তানের কথা দেখেন, পাকিস্তান এত বছর পরেও গিয়ে সেখানে এইখান থেকে বেরোতে পারছে না, এই যে ওদের সিভিল মানে মানে সামরিক আমলাতন্ত্রের ইয়ের থেকে। তা আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে, বাংলাদেশে এটা সেভাবে ঠিকমতো হয়তো এত বছর করার পরেও আর সফল হতে পারেনি, এই চলে এসছে। আমরা একটু শেষ করব, এই যে সামগ্রিক অবস্থান আপনি বিশ্লেষণ করলেন, সেই দৃষ্টিকোণ থেকে এই সরকার কিংবা এই মুহূর্তে যারা বাংলাদেশে রাজনীতি করছেন তাদের সামনেও কি সমান রকম চ্যালেঞ্জ কিংবা বিপদ কিংবা ষড়যন্ত্র অপেক্ষা করছে তাদের কোনো ভুলের কারণে? এটা থেকে আমার মানে আমি বিশ্বাস করি যে বিএনপি এই 17 বছর মানে আপনার এইভাবে নির্যাতিত হওয়ার পরে, জামাত ইসলাম এত নির্যাতিত হওয়ার পরে, তারা যদি শিক্ষা না নেয়, তারা যদি ভুল ত্রুটিগুলো বুঝতে না পারে, জনগণের পালস বুঝতে না পারে, বিশেষ করে বর্তমান প্রজন্মের এই তরুণ যুবকদের পালস যদি বুঝতে না পারে, তাহলে তারা ভুল করবে। তবে আশা করি তারা বুঝতে পারছে হয়তো কিছুটা, সেটা সংসদে হয়তো আপনারা দেখবেন। যেমন কালকেও আমি দেখলাম যে জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে তার রুমে ডেকে কথা বলছেন। আচ্ছা, তারপরে ধরেন কিছু কিছু তো আপনার একটা সংসদে বা রাজনৈতিক অঙ্গনে রেষারেষি তর্ক বিতর্ক এটা হবেই, এটা গণতন্ত্রে হবেই, আপনাকে মানতে হবে। এই সুশীলরা করে কি একটা কিছু হলে ওটার মধ্যে একটা গুল লাগিয়ে দেয়, এর বাইরে থেকে পার্লামেন্টারিয়ান সেই তর্ক তো বিউটি অফ দি ডেমোক্রেসি। এটা এই সুশীল তন্ত্র করে কি সবসময় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে গন্ডগোল লাগিয়ে দেয়। তবে ভয়ের যেটা ব্যাপার হয়েছে গত 1.5 বছরে, যেটা নিয়ে আমরা যেটা মনে করছি, যেমন ধরেন আমরা বিভিন্ন মানে কূটনৈতিক সোর্স বা অন্যান্য সোর্স থেকেও যেটা মানে করতে পারছি যে বাংলাদেশে এই যে উগ্রবাদ বা অস্থিরতার যে একটা বীজ রোপণ করা হয়েছে, আপনার যদি খেয়াল থাকে, লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে। একটা হিন্দু ছেলেকে কি বলছে যে ময়মনসিংহে আপনি পুড়িয়ে মেরে ফেললেন। তারপরে নারীদের প্রতি যে আপনার বিভিন্ন রকমের যে আচরণ, যে কথাবার্তাগুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনকি প্রকাশ্যেও বলা হয়েছে, এই জিনিসটা আপনার তারপরে যেমন আরও বিস্ময়কর ব্যাপার, আপনার আফগানিস্তানের মতো এরকম একটা বর্বর দেশের, একটা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন দেশের শাসন ব্যবস্থাকে আমাদের দেশে এটাকে একটা শ্রেণী লেজিটিমাইজ করার কথা বলছে, এবং তারা প্রকাশ্যে বলছে যে আমরা এই ধরনের শাসন চাই। এই জিনিসগুলোকে কিন্তু আপনি দূরে ঠেলে দিতে পারবেন না, কারণ এরা অলরেডি অনেক ডেন্ট তৈরি করে ফেলেছে সমাজের মধ্যে, গত 1.5 বছরে ফ্রি হ্যান্ড পেয়েছে। এটা হচ্ছে একটা বড় আশঙ্কার বিষয়। আপনি তো জানেন যে বিএনপি বলেছে যে জিরো টলারেন্স এই আপনার উগ্রবাদের বিরুদ্ধে, কিন্তু আপনি এটা কিভাবে করবেন? আপনার যে হ্যান্ডসগুলো লাগে, এইটা বিএনপির জন্য একটা শঙ্কার জায়গা। বিএনপিকে এটা বাংলাদেশের জন্য, এমনকি ইসলামী যেটা স্বীকৃত দলগুলো আছে, যেমন ধরেন জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই দলগুলোর জন্যও কিন্তু বিপদের বিষয়। তার কারণ এনারা তো একটা মানে আপনার বৈধভাবে রাজনীতি করে। এটা সরকার কিভাবে ডিল করবে? এটা এখন তাদের ডিল করতে গেলে প্রথমেই দরকার যে আমাদের যে ভেঙে পড়া গোয়েন্দা ব্যবস্থাটা, সেটাকে দ্রুত আপনার কার্যকর করতে হবে। গোয়েন্দা সংস্থাকে রাজনীতির বাইরে নিয়ে যেতে হবে, নিতে হবে আসল জায়গায় আপনাকে কাজ করতে। আমাদের সুন্দর কাউন্টার টেররিজম সম্পর্কে অভিজ্ঞ প্রচুর কর্মকর, কিন্তু এটাকে আবার করতে গিয়ে আওয়ামী লীগের মতো আপনি জঙ্গি নাটক সাজিয়েন না। ইসলাম ধর্মকে, মুসলমানদের সংস্কৃতিকে আঘাত করলে কিন্তু আপনার কাউন্টার রিয়েকশন হবে। আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে মুসলমানদের সংস্কৃতিকে আপনার আঘাত করা হয়েছে। এইটাতে মিডিয়ারও একটা ভূমিকা আছে, তারা বিভিন্ন রকমের গল্প সাজাতো জঙ্গিবাদের নামে। এইগুলো যদি আপনি করেন তাহলে হবে না, আপনাকে রিয়েল টার্মসে কাউন্টার টেররিজম করতে হবে, যে কোথার থেকে এই মানে জিনিসগুলো আসছে, এই জিনিসগুলো হচ্ছে। আপনি ধরেন এই যে কবর থেকে লাশটা উঠিয়ে পুড়িয়ে ফেলেছে, যেই শ্রেণীটা করেছে আপনাদের রুট খুঁজে বের করেন, কিন্তু এটা করতে গিয়ে আপনি ওই এলাকার বা অন্যান্য জায়গার আলেম যারা আছেন, যারা ভালো ইমাম আছেন, আছেন যারা ধরেন প্রকাশ্য রাজনীতি করেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন বা এই যে আপনার জামাত ইসলাম, এদের কাউকে কিছু আপনি এগুলো মানে করতে মানে অ্যাপ্রিহেন্ড করতে যেন না, তাহলে হিতে বিপরীত হবে। এই কৌশলগুলো যদি গ্রহণ করে, আরেকটা জিনিস করতে পারে যে আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, সেটা মুসলিম দেশ হোক বা অন্যান্য দেশ হোক,
এখানে আবেগের বাইরে গিয়ে তাদের কাছ থেকে আমরা গোয়েন্দা সহায়তা নিতে পারি। যেহেতু আমাদের এখন অনেক গোয়েন্দা সংস্থা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ইকুইপমেন্ট এবং অন্যান্য কিছু, আমাদের এখন অনেক ঘাটতি আছে, এগুলো আপনি সহজে এখন দাঁড় করাতে পারবেন না। সুতরাং আমরা কি করতে, এটাকে বলে ফোর্স মাল্টিপ্লায়ার, মানে আপনি অন্য একটা বন্ধুর প্রতিম রাষ্ট্রের কাছ থেকে সহায়তা নিয়ে ইনফরমেশন সহায়তা নিতে পারেন, অন্যান্য সহায়তা নিতে পারেন, এই জিনিসটাও দ্রুত করতে পারে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব সরকার সুচারুভাবে এই বিষয়গুলো ভাববে এবং সামনের দিনের প্রতিরক্ষা নীতি সাজাবে। জনাব আবু রুশদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানাই। কথা বলছিলাম জনাব আবু রুশদ, এডিটর ডিফেন্স জার্নাল, যিনি খুব কাছ থেকে 111 দেখেছেন এবং ডিফেন্স নিয়ে কাজ করেন নিয়মিত। তার কাছ থেকে অনেক কিছু শুনলাম এবং আমরাও তার মতো প্রত্যাশা করি যে বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সামনের দিনে সবচেয়ে বেশি দেখা হবে। সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা ছিল দেখার জন্য।